নমস্কার। আজকে মাতৃদিবস। সমস্ত পৃথিবীর সকল মাকে জানাই আমার মাতৃদিবসের শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম এবং শুভেচ্ছা। ছোটদের জানাই আমার ভালোবাসা। আজ যেহেতু মাতৃদিবস, তাই মাকে নিয়ে একটু কথা বলতে এলাম। জানি আজকের দিনটা কোনো স্পেশাল না, কেন কি প্রত্যেকটা মায়েরই আমাদের জীবনে কতটা বড় অবদান। তাও আজকে আমি একটু বলতে আসলাম, যে কথাটা বলা মানে মা সম্পর্কে কি বলবো, মায়ের কথা তো আর এভাবে ব্যক্ত করা যায় না। কত 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 কথা লুকিয়ে থাকে, তাই না? মায়ের অবদান তো আমরা জীবনে কতটা দেখেই থাকি। আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি এবং এটা বুঝে গেছি যে আমার মা হলো একদম পৃথিবীর সেরা, গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে মানুষটা আমার জীবনে, সেটা হলো আমার মা। আমার মা প্রথম থেকেই, জন্মের পর থেকে আমাকে শিক্ষা দিয়েছেন, বড় করে তুলেছেন। তো টিচার তো বটেই, প্রথম শিক্ষা গুরু তো মাই। তারপর মাকে আমি দেখিনি কোনোদিন মায়ের নিজের জন্য কোনো কিচ্ছু করতে, কোনো আরাম করতে, নিজের জন্য কিছু ভাবতে কখনো দেখিনি। শুধু দুই মেয়েকে নিয়েই মা চিন্তা করতো। এখনো অবধি এখনো নিজের কথা এতটুকু ভাবে না। মা না, আমার মা হলো সব থেকে স্পেশাল। আমার মা হলো সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে দামি হলো আমার মা। কেন জানেন? কারণ আমার মা এত কষ্ট করেছে আমাদের জন্য এবং এখনও এত ওয়ারিড আমাদেরকে নিয়ে, এত বেশি চিন্তা করেন না, ভাবতে পারবেন না। মা আমাদের জন্য কীভাবে স্ট্রাগল করেছে একবার বলি, শুনুন। ছোটোবেলাতেই দেখতাম যে আমরা খুব গরিব ছিলাম, তো মানে খুব গরিব হলো, মোটামুটি গরিব ছিলাম। চাষি ঘরের দুই বোন আমরা, আমার বাবা মা আর আমরা দুই বোন, এই আমরা বাড়িতে থাকতাম। তো বাবার চাষবাস থেকেই যা ইনকাম, গ্রামে জমি আছে তো সেখান থেকেই ইনকাম। তো মায়ের জন্য কখনো দেখিনি যে মা নিজে কোনোদিন কোনো গয়না বানিয়েছে বা কিছু। যতটুকু চাষের ধান বিক্রি করে যা কিছু ইনকাম হতো বা কিছু যেটুকুই লাভ হতো, দুই বোনকে নিয়ে আমাদের জন্য যদি সামান্য কিছু সচ্ছলতার সুযোগ আসতো, আমাদের দুই বোনের জন্য ভাবতে থাকতো বাবা বা মা। আমার মা, আমি যখন ক্লাস 11-এ পড়ি, না আমি যখন ক্লাস 10-এ পড়ি, দিদি যখন 11-এ পড়ে, দিদি তো সায়েন্স স্ট্রিমে ছিল। আর আমাদের গ্রামে তো ওখানে বাসে করে পড়তে যেতে হতো অনেকটা দূরে। আমাদের স্কুল ছিল বাড়ি থেকে 7 কিলোমিটার, মালডাঙ্গা স্কুল। আমার বাড়ি হচ্ছে নবগ্রাম। তো গ্রাম থেকে অনেকটা দূরে সাইকেল চালিয়ে দিদিকে সকালবেলা যেতে হতো। আর আমিও যখন পড়তাম 11-12 ওভাবেই পড়তাম। তো দিদি যখন সায়েন্সে ভর্তি হলো, ওখানে আবার টিউশনগুলো ছিল রাত্রের দিকে। আর রাত্রে অত দূর থেকে আসা সম্ভব না, তার জন্য সামান্য বহু কষ্ট করে একটু মানে একটা ঘর ভাড়া নিয়েছিল বাবা মা মিলে, একটা সিদ্ধান্ত নিয়েছিল দিদিকে বাইরে থাকতে হবে। আর গ্রামে আমি থাকতাম, আমি, আমার বাবা আর মাও থাকতো। আর দিদিকে ওখানে যে রাখতো, কীভাবে যাতায়াত করতে একটু শুনুন। সকালবেলা 4টের সময় মা মালডাঙ্গা থেকে বাড়ি ফিরতো বাসে, ঠিক আছে? 4টে, 4:30 নাগাদ বাড়ি ঢুকতো। না, 4:30 না, 5টা নাগাদ বাড়ি ঢুকতো, ঠিক আছে? তো ওখান থেকে এসে রান্না করতো। রান্না করে মানে বাড়ির সমস্ত ঘর বাড়ি ঝাঁট দেওয়া, মোছা, সমস্ত কিছু, আমাদের কোনো কাজের লোক ছিল না। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করে, রান্না করে, খাবার বানিয়ে টিফিন বক্সে ভরে আবার 9টার বাসে দিদিকে পাঠিয়ে দিত। 9টায়, যেটা 9টায় মালডাঙ্গা পৌঁছে, মানে আমাদের গ্রামে আসতো 8:30টায় যে বাসটা, 8:30টার সময় ওই বাসটায় আসতো। ওটায় করে খাবার পাঠিয়ে দিত। সেখান থেকে দিদিও ওটা খাবার খেয়ে নিত। তারপর দিদি স্কুল যেত। আবার স্কুল থেকে ফেরার পর সন্ধ্যাবেলা, এবার দিদি একা থাকতে পারবে কি না, ছোটো মেয়ে তখন, তো দিদির যেহেতু অসুবিধা হবে, তো মা আবার প্রত্যেক দিন 4:30 নাগাদ আবার বাড়ি থেকে বেরিয়ে যেত। আবার দিদির জন্য রাত্রে খাবার করে, নিজের খাবার করে, আমাদের জন্য খাবার বানিয়ে, বাবার আর আমার খাবার রেখে, মায়েরা দিদির খাবার নিয়ে মা রাত্রে চলে যেত প্রত্যেকটা দিন করে। ওখানে পৌঁছাতো 5টা, 5:30 নাগাদ। তারপর দিদি টিউশন পড়ে আসতো। দিদি যা যা পড়ার সেগুলো হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতো, আবার ভোরবেলা চলে আসতো। এটা ছিল ডেলি রুটিন। প্রত্যেক দিন দুবার করে মানে যাতায়াত করতে হতো, একবার বাড়ি থেকে মালডাঙ্গা, আবার মালডাঙ্গা থেকে বাড়ি। এটা একটা বড় স্ট্রাগল ছিল, ঠিক আছে? এই 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 করাটা আমার মনে, আমি আর কাউকে দেখিনি এরকম স্ট্রাগল করতে। এটা আমার কাছে খুব খুব স্পেশাল। এটা আমার মাই পারে একমাত্র। তারপর বাড়িতে এসে কোনো সময় মাকে দেখতাম না বসতে পারি, এটা গোছানো ওটা গোছানো,
সামান্য কিছু যদি হতো, কিছু টাকা পয়সা যাই মানে ইয়ে হতো, যদি হাতে আসতো সচ্ছলতার জন্য, তো বাবা যদি বলতো তোমার জন্য এটা শাড়ি কেন বা কিছু, মা সবসময় না 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 শাড়ি না, বাড়ির কোনো জিনিস কিন্তু মানে বাড়ির যেটা দরকারি যেটা প্রয়োজনীয় এরকম, নিজের জন্য কখনো ভাবিনি। ইভেন আজও দেখি না যে মাকে নিজের জন্য কিছু করতে। তারপর আরও একটা বিশেষ স্টেজ হলো আমার জীবনে, যে আমি যখন টিচার্স ট্রেনিং করতাম, আমি যখন ক্যালকাটা উইমেন্স পিটিটিআই যখন টিচার্স ট্রেনিং করতে যাব ভর্তির জন্য যখন গেলাম, যেহেতু এইচএসে ভালো মার্কস ছিল, তো সরকারি কলেজে যদি চান্স পাই তবেই পড়াতে পারবে, তো সেটার জন্য কলকাতায় এটা নাম বেরিয়েছিল, মানে এটার ফর্ম বেরিয়েছিল দেখে কলকাতায় আর পাওয়া জানি না, কিচ্ছু চিনি না, সিরিয়াসলি তখন বলছি, আমি কিচ্ছু জানতাম না, আমিও জানতাম না, মাও জানতো না। মা বললো চল, কিচ্ছু হবে না। আমি এত স্বার্থপর ছিলাম, আমি বুঝতেই পারিনি যে মায়ের সেদিন শরীরটা খারাপ ছিল, মানে মায়ের ডায়রিয়া টাইপের হয়েছে, সারাক্ষণ পেটে এভাবে হাতটা ধরে আছে, মানে কিছু কী হলো মা, কী হয়েছে? না কিছু না, চ চ চ, কিচ্ছু হবে না। মা আমার সাথে চলে গেল আমার সঙ্গে কলকাতায়, কিচ্ছু চিনি না, সেখানে সব লোককে জিজ্ঞেস করে ওই কলেজ পর্যন্ত এসে, কলেজে এসে ফর্ম ফিল আপ করে ভর্তি হওয়ার জন্য কিছু যা যা দরকার সেগুলো সব কিছু করে তারপর আবার রাত্রে বাড়ি গেলাম। এতটা শরীর খারাপ নিয়েও আমাকে মা বুঝতেই দেয়নি যে মায়ের অসুবিধা, শুধুমাত্র আমার সুবিধার জন্য, আমার কথাটা চিন্তা করে। বলুন তো এটা কে পারে? আমার মা বলেই পারে, তাই না? আমি যখন অফিস যাই এখনও, আমি যখন আমার ছেলে যখন জাস্ট হয়েছিল, ছেলের জন্মের পর, আমি তো 9 মাস, ছেলের যখন 9 মাস বয়স তখন আমি আবার অফিসে জয়েন করি। আমি তখন আমার মা আমার সঙ্গে থেকে আমার ছেলেটার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে, তার জন্যই আমি চাকরিটা টিকিয়ে রাখতে পেরেছি, চাকরিটা আজ চলছে। তো মা যদি, এখন তো ছেলের 5 বছর বয়স হয়ে গেল, এখন তবু ছেলেকে এখানে দায়িত্ব দিয়ে অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারি, কিন্তু তখন ওই মুহূর্তে সব থেকে ক্রাইসিস মোমেন্ট আমার জীবনে ওটা ছিল। কে আছে আমার ওখানে? মা, তাই না? সুতরাং কত ইম্পর্ট্যান্ট একজন মানুষ, যে আমার জন্য এত চিন্তা করতে থাকে, এত কিছু আমার জন্য এত কিছু করে, তো আমার তো স্পেশালি ভেরি স্পেশাল না? তারপর এখনও বলি, আমি যখন ডিউটি, আমার যেহেতু নাইট চলে মাঝে মাঝে, তো আমার অফিস ডিউটি 4টে থেকে রাত্রি 2টো হয়। হ্যাঁ, 4টে থেকে মানে বিকেল 4টে থেকে যদি রাত্রি 2টো হয়, বা বিকেল 3টে থেকে রাত্রি 1টাও হয় মাঝে মাঝে, তো চেঞ্জ হয় যখন, আমি অফিস বাড়ি থেকে যদি যাই, এই বাসে উঠলাম, তখন মাকে ফোন করতে হবে, যদি পৌঁছে ফোন না করি মা প্রচণ্ড চিন্তা করবে, ফোন করবে, কেন ফোন করিস নি, রেগে যাবে, ফোন করতে হবে। আবার বাড়ি পৌঁছে যত রাতই গো, 1টা 2টো 3টে, ফোন করে মাকে জানাতে হবে, নাহলে মা সকালবেলায় আমাকে চিৎকার করবে। রাত্রে একদিন করে বকেছে আমাকে, কী হচ্ছে? আমি বললাম তুমি ঘুমাচ্ছ তাই আমি ফোন করি না, তুই বাইরে আছিস, আমি ঘুমাবো এখনো? রাত্রে 2টো বাজছে তখন, বাইরে আছিস আমি ঘুমাবো? মা মানে কত চিন্তা করে। আমি খুব লাকি যে আমি আমার মায়ের মেয়ে হতে পেরেছি। আমি এখন ভাবি যে আমার মায়ের মতো আমি কি মা হতে পারবো, সেটা আমি জানি না। আমার মাকে আমি দেখেছি বাড়িতে কোনোদিন ভালো কিছু খাবার হলে মাকে খেতেই দেখি না, মানে এখন তো আমরা 2 বোনে বিয়ে হয়ে গেছে, আর ভালো খাওয়া দাওয়া বোধহয় একরকম বন্ধই করে দিয়েছে, মানে খেতেই পারে না এরকম, কিন্তু এটা তো করা উচিত না, বলে বলে পারি না। আর যখন আমরা বাড়িতে থাকতাম তখন সবটা, আর আমি তো ছোট, আমি বেশি খাই, তো আমাকে সব খাবারটা দিয়ে, আমাকে আর দিদিকে দিয়ে, নিজে যেন রাখতোই না, একটুও রাখতো না। এটা একটা জিনিস শিখেছি। তারপর মায়ের কাছ থেকে শিখেছি যে বাড়িতে কোনো অতিথি আসলে নিজেদের না খেয়ে, মানে যদি না থাকে আর কি, যদি অ্যাভেলেবেল পরিমাণ না থাকে, তো আগে অতিথিদেরকে আপ্যায়ন করে তাদেরকে ভালোটা দিতে হয়, তাদেরকে ভালো খাবারটা দিতে হয়, তারপর নিজেদের খাওয়ার কথা চিন্তা করা। এইগুলো অনেকগুলো গেল। আরও হলো, আমি যখন একবার বাসে আসছিলাম, আমি তখন বিয়ে হয়নি, আমি বাসে করে আমি বর্ধমান থেকে টিউশন পড়ে আমি বাড়ি যাচ্ছিলাম, তো ভদ্রলোক, একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, ওই কথাটা আমার খুব কানে বাজে, মা তোমার মতো মেয়ে যদি আমাদের ভারতবর্ষে থাকতো, আমাদের ভারতবর্ষটা কি স্বপ্নের ভারতবর্ষ হয়ে যেত। এই কথাটা আমার খুব কানে ভাসে। ওই যে কাকু উনি এই কথাটা বলেছিলেন। আসলে কি হয়েছিল, উনি বয়স্ক ছিলেন, তো ওনার ব্যাগটাকে আমি নিয়েছিলাম এবং আমি উঠে ওনাকে বসতে দিয়েছিলাম,
তাই বলে আমি তো, আমার তো এটা মা আমাকে শিখিয়েছে, তোমার মতো শিক্ষা খুব খুব ভালো শিক্ষা বলে তিনি ওই কথাটা বলেছিলেন যে তোমার মতো মেয়ে যদি ভারতবর্ষ সম্পূর্ণ থাকে তাহলে সমগ্র ভারতবর্ষটাই নাকি সোনার ভারতবর্ষ তৈরি হতো। এটা একটা খুব ভালো পাওনা ছিল, তাই না? একটা আশীর্বাদ ছিল। এই শিক্ষাটাও পেয়েছি আমি মায়ের কাছ থেকে। বাসের মধ্যে কোনো অন্তঃসত্ত্বা মহিলা থাকলে বা কোনো বয়স্ক মানুষ থাকলে তাদেরকে সিটটা ছেড়ে দেবে, নিজে বসে থাকবে না। এগুলো শিখিয়েছে আমাকে আমার মা। মায়ের সঙ্গে কথা বলতে গেলে আর কিছু লাগে না, যদি মায়ের হাসি মুখটা দেখি, মায়ের মন ভালো থাকে, সব সব যেন ভালো লাগে। মায়ের যদি মন কোনো রকম খারাপ থাকে, মায়ের যদি কিছু কষ্ট হয়, তখন যেন চারিদিকে কেমন একটা অন্ধকার লাগে, তাই না? মাকে নিয়ে মাকে নিয়ে কত কথা বলার আছে, কত কথা জমে আছে, কিন্তু মাকে নিয়ে তো সব কথা বলা যায় না, মানে কত কথা বলবো। তবে এটা বলবো যে আমার মা হলো পৃথিবীর সেরা মা, আমার মা হলো সব থেকে বেস্ট। আমার মা একদম সবার সবার চেয়ে দামি হলো আমার প্রিয় মা। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকল মাদের জানাই আমার প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ।